সেকেন্ড ক্লাস। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা দুইজন কবি নিয়ে বা লেখক নিয়ে পড়ছিলাম, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। সো রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের মোটামুটি পুরো ডিটেলসে জানা হয়েছে। ওখানে দেখবা যে আমি তেমন কোনো কিছুই বাদ দেই নাই, কারণ ওরা দুইজন খুব প্রমিনেন্ট যেহেতু, সো ওদের কোনোটা স্কিপ করা ঠিক হবে না, দ্যাটস ওয়াই। বাট আজকের ক্লাসে যারা যারা আছে তাদের দেখবা যে কনসেপ্ট গুলো অনেক ছোট ছোট, বাট ইম্পর্টেন্ট গুলা যেগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন হুবহু আসার মতো ওগুলাকেই দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নামটা অনেকেই জানো না। ডাক নাম হচ্ছে অনিলা দেবী, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনিলা দেবী, এই যে, বা ছদ্মনামও বলতে পারো। এই হচ্ছে শরৎচন্দ্রের ছবি। আর তার একটু ডিটেলস দেখো, তার জন্ম, তারপরে মৃত্যু, বা কিছু উপন্যাস আছে। এতটুকুই কিন্তু শরৎচন্দ্রের ডিটেলস, এর চেয়ে বেশি আর লাগবে না। প্রথমত হচ্ছে তার জন্ম 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের পশ্চিম বাংলার হুগলি জেলায় দেবেন্দ্রপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। ঠিক আছে, এই ব্রাহ্মণের বানানের এক্সপ্লেনেশন আমি ফার্স্ট ক্লাসে বলছি, এই জন্য এখানে এক্সপ্লেন করব না। আর এখানে কেন মূর্ধন্য হয়েছে এটার যদি জিজ্ঞাসা করো যে ভাইয়া মূর্ধন্য কেন হয়েছে, কারণ এখানে মূর্ধন্য স আছে আগে। নত্যবিধান আর সত্যবিধানের রুলসটা যখন তোমরা যদি পড়ো তাহলে জানবা আর কি, যে মূর্ধন্য স যেখানে সেখানে মূর্ধন্য হয়। আর এখানে মূর্ধন্য স কিভাবে ক্ষীয়, এটাকে যদি, না অ্যাকচুয়ালি ব্রাহ্মণের মধ্যে তো মূর্ধন্য স নাই, বাট স্টিল এখানে মূর্ধন্য হয় ওই যুক্ত ব্যঞ্জন বা ওই হিসাবে। এটাকে যদি ভাঙো, এটা বাংলা পাবা হচ্ছে হ যোগ ম, আর ক্ষীয়কে বাংলা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। তো সেটা আলাদা, এখানে তো ক্ষীয় না, এটা হচ্ছে এইটা নিচের দিকে। আর এরপরে আসো তার মৃত্যু। মৃত্যু হচ্ছে 1938 সালের 16ই জানুয়ারি। এই সালটা ইম্পর্টেন্ট, 1876 এবং 1938 সালটা পড়বা একটু। আর তার উপন্যাসের মধ্যে আছে যেমন বড় দিদি, এটা তার প্রথম উপন্যাস, বৈকুণ্ঠের উইল, পল্লী সমাজ, গৃহদাহ। এই চারটাই শুধু মুখস্থ করবা, আর লাগবে না। কারণ কোশ্চেন আসলে চারটা থেকেই আসবে। জিজ্ঞেস করতে পারে যে গৃহদাহ এটা কার লেখা, বা পল্লী সমাজ কে লিখছে, বৈকুণ্ঠের উইল কে লিখছে। আর যদি আসে যে শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কি, তাহলে অ্যান্সার হবে বড় দিদি। সো এতটুকুই শরৎচন্দ্রের ডিটেলস, এর চেয়ে বেশি আর দরকার নেই। এখন আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার একটু বেশি, শরৎচন্দ্রের তুলনায় বঙ্কিমচন্দ্রের ডিটেলসটা একটু বেশি জানতে হবে। তিনি হচ্ছে প্রথম সার্থক বাংলা উপন্যাসের জনক। খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, যে প্রথম সার্থক বাংলা উপন্যাসকে লিখে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বাংলা সাহিত্যের আধুনিক গদ্যরীতির জনকও তাকে বলা হয়, আধুনিক গদ্যরীতির জনক। তো প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, ওটা মনে রাখবা। এ হচ্ছে বঙ্কিমচন্দ্র। তার উপাধি আছে, প্রথমত হচ্ছে বাংলা সাহিত্য সম্রাট বলা হয় আর কি তাকে, সাহিত্য সম্রাট, এবং বাংলার স্কট বলা হয়। এই দুইটা উপাধি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে হুইজ কল দি মানে বাংলার স্কট, এটাকে কি বলে, মানে বাংলা স্কট এইভাবেই থাকে আর কি। বিউপিতে যদি কোশ্চেন আসে স্কট, SCOT এরকম টাইপেরই থাকে। আর সাহিত্য সম্রাট আসলে সেটাকে ধরো ওই যে বাংলিশ ভাষায় লেখা থাকে, তো এমন না যে তোমার এখানে আলাদা টার্মিনোলজি শেখা লাগবে, সেরকম না। তোমাকে জাস্ট ব্র্যাকেটে বলে দিবে সাহিত্য সম্রাট হুইজ কল্ড, তো তখন তোমাকে বুঝতে হবে যে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বোঝানো হয়েছে। আর যেও অন্যান্য ক্ষেত্রে তোমার যদি কোশ্চেন আসে তাহলে তো সেমই। বাট এখানে ফ্যাক্ট কি, যদি এটা জিকে টপিক থেকে আসে তাহলে সেভাবে আসবে, বাট বাংলা টপিকে আসলে কোনো ঝামেলা নেই, কারণ বাংলার কোশ্চেন অলওয়েজ বাংলাতেই আসবে। মানে কোনো ইউনিভার্সিটি বা কোথাও কারো কোনো এখতিয়ার নেই যে বাংলার কোশ্চেনকে তারা ইংলিশে এইভাবে কনভার্ট করে বাংলিশ ভাষায় লিখবে, ওরকম নাই। বাট জিকে পার্টের মধ্যে যদি কোনো ভাবে চলে আসে, যেটা আসার কথা না, তাহলে আর কি ওইভাবে আসে আর কি। যেমন দেখা যায় জিকে তে অনেক ধরনের টপিক আছে না, যেটা আসলে ইংলিশ টার্মিনোলজি ভাবে হয় না, সেটা বাংলাতে ইউজ করতে হয়, তখন সেটাকে বাংলিশ ভাষায় তারা লিখে দেয়, এটা আমি দেখছি কোশ্চেনের মধ্যে। আর ছদ্মনামের মধ্যে আসে দেখো কমলাকান্ত আর হচ্ছে রামচন্দ্র, এই কমলাকান্তটা মনে রাখবা। দেন তার আরেকটু ডিটেলস, যে জন্ম কোথায়, 1838 সালের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। এই কাঁঠালপাড়া এই নামটা মনে রাখবা, পরীক্ষা একবার আসছিল কোশ্চেন, যার জন্য বলতেছি যে কোথায় জন্মগ্রহণ করছে, কাঁঠালপাড়া গ্রামে। আর পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে যে তার পেশা কি ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কি ছিল, যে ম্যাজিস্ট্রেট ছিলেন। আর তিনি তার সাহিত্য জীবনের সূচনা করেন কিসের মাধ্যমে, সংবাদ প্রভাকর পত্রিকায় লেখার মাধ্যমে। বাট তিনি কিন্তু এটা সম্পাদনা করেন না, সম্পাদনা করেন হচ্ছে আবার বঙ্গ দর্শন পত্রিকার। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিউপি F3 যেটা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ওইটাতে তোমার এই কোশ্চেন বেশি আসে যে
কোন পত্রিকার সম্পাদককে, সেখানে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট, আসার মতো কোশ্চেন। আর কেন এই এফ ট্রিপল এস এই কোশ্চেন গুলো বেশি আসে? জাস্ট বিকজ এফ ট্রিপল এস একটা ডিপার্টমেন্ট আছে যেটার নাম হচ্ছে মেবি এমসিজে বা ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। ওকে। আর সংবাদ প্রভাকর যে পত্রিকাটা, সেটাতে তিনি প্রথম সাহিত্য জীবন সূচনা করেন বা শুরু করেন। আর এইটার সম্পাদকের নাম কি? যদি পরীক্ষা কোশ্চেন আসে যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের নাম কি, তার নামটা তোমাদেরকে আমি পড়াইছি, একটু অ্যান্সার করো তো, বলো। সংবাদ প্রভাকর, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, যুগ সন্ধিক্ষণের কবি। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, নট নট বিদ্যাসাগর, আউলে ফেলো না, গুপ্ত কিন্তু। ঠিক আছে, তাকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি। আবার যদি বলো যে ভাই যুগ সন্ধিক্ষণ আবার কি, তো সেটার ক্লাস হচ্ছে আমি বাংলা লিটারেচার যখন ক্লাসগুলো নিব তখন তোমরা দেখবা যে এই জিনিসগুলো আছে। যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সোজা সহজ ভাষায় যদি বলি, যুগ সন্ধিক্ষণ হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে একটা মিশ্রণ, সেটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। মানে ওই সময়ের লেখকদের লেখার ভিতরে মধ্যযুগের ভাবাদর্শ এট দ্য সেম টাইম আধুনিক যুগের ভাবাদর্শ দুইটাই ছিল। দ্যাটস ওয়াই সেটাকে বলে যুগ সন্ধিক্ষণ। আর ওই যুগ সন্ধিক্ষণেরই কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি একবার বলছেন নারী শিক্ষা ভালো, একবার বলতেছে না নারী শিক্ষা খারাপ। তার মানে একবার তার মধ্যযুগীয় চিন্তা ভাবনা, আর একবার হচ্ছে আধুনিক যুগীয় চিন্তা ভাবনা। ওই ধরনের কিছু ব্যাপার স্যাপার ছিল। এইটারই তিনি মানে সম্পাদক ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার। তো এটা মনে রাখবা। আমি দেখবা যে পড়ার সময় অনেক মানে একটার সাথে রিলেট করে আরো অনেক ধরনের ইনফরমেশনের কথা বলি। কারণ হচ্ছে তুমি রিলেট করে না পড়লে এত ভাস্ট সিলেবাস তুমি মাথায় মনে রাখতে পারবে না। ওকে, এইভাবে রিভিশনের উপর রাখতে হবে রিলেট করে করে। 1891 সালে তিনি চাকরি থেকে অবসর নেন, আসার মতো কোশ্চেন না, সো দরকার নাই। বাট পরেরটা দেখো, বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন, যেটা আমরা দেখলাম যে বাংলা সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। শেষ। আর তার যে উপন্যাস বা অন্যান্য গ্রন্থ সংখ্যা, সেটা কয়টি? 34 হচ্ছে গ্রন্থ সংখ্যা, এটা বইতে লেখা আছে। তো এই জন্য এই ইনফরমেশনটা একটু মনে রাখবা, মুখস্থ করবা, যেহেতু বইতে কবি পরিচিতির ভিতরে লেখা আছে। দ্যাটস আসার মতো কোশ্চেন। আর উপন্যাসের মধ্যে যে কয়েকটা লাগবে, যেমন রাজমোহন ওয়াইফ, এটা হচ্ছে প্রথম রচিত উপন্যাস, ইংরেজি ভাষায় লিখিত হয়েছে। এটা প্রথম রচিত উপন্যাস হচ্ছে রাজমোহন ওয়াইফ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, বারবার বলতেছি। তারপর হচ্ছে দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে যদি বলো যে আসার মতো কি, তাহলে বলবো যেটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এবং কে লিখছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্স ধর্মী উপন্যাস। তো এইটা একটু মনে রাখবা যে কপালকুণ্ডলার লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর অন্যান্য উপন্যাসের মধ্যে এই কয়েকটার নাম টোটাস্থ থাকতে হবে। কি জন্য বলতেছি দেখো, সবগুলোর নামই মুখস্থ করতে হবে। কারণ এইখান থেকে যদি কোশ্চেন আসে, তাহলে কোশ্চেন আসবে যে কোনটি নয়। সো কোনটি নয় যখন আসবে, তখন তোমার একটাকে বাদ দিতে পারবো না। মৃণালিনী, রাজসিংহ, বিষবৃক্ষ বা চন্দ্রশেখর, তিনটা অপশনে থাকবে, একটা বাহিরে থাকবে, একটা বাহির থেকে দেওয়া হবে। তো ওইটা হবে কারেক্ট আনসার। এই জন্য এখানে যে কয়েকটা আছে মুখস্থ করে ফেলবা। মৃণালিনী একটা, চন্দ্রশেখর একটা, রাজসিংহ একটা, বিষবৃক্ষ একটা, আর কৃষ্ণকান্তের উইল একটা। আর তার একটা বিখ্যাত উক্তি আছে, যেটা হচ্ছে তোমার পথিক তুমি পথ হারাইয়াছো। কে বলছে? কপাল কুণ্ডলা বলছে। বাট এটা লেখক কে? যে সেই যে লেখাটা লিখছে, সেটার লেখক তো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখার ভিতরে যে চরিত্র ছিল, সেই চরিত্রের মধ্যে কপাল কুণ্ডলা হচ্ছে এটা বলছে যে পথিক তুমি পথ হারাইয়াছো। তো খেয়াল রাখতে হবে যে উক্তিটি কে বলেছে। তখন যদি কোশ্চেন আসে যে উক্তিটি কে বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশনে থাকলে সেটাই অ্যান্সার হবে। আর যদি অপশনে থাকে, মানে এরকম লেখকদের অপশনে না থেকে চরিত্র থেকে কোশ্চেন আসে যে কে বলেছে, সেখানে যদি কপাল কুণ্ডলা অপশনে থাকে, তখন সেটা অ্যান্সার হবে। ওই যে অনেকটা ওইরকম ঈশ্বর পাটনি একটা কথা বলছিল, মনে আছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাট এটা লিখছে কে, বলতে পারবা? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে লিখছে, জানো না? ভারতচন্দ্র রায়। রাইট, এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। বাট অ্যাকচুয়ালি চরিত্রের মধ্য থেকে কে বলছে, সেটা বলছে ঈশ্বর পাটনি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। খেয়াল রাখতে হবে যে কি টাইপের থেকে আসছে। আর বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল তার সামাজিক সমস্যার আলোকে রচিত উপন্যাস। আনন্দমঠ দেবী চৌধুরানী হচ্ছে তত্ত্বমূলক উপন্যাস। আর কমলাকান্তের দপ্তর হচ্ছে তার প্রবন্ধ। তো এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের ইনফরমেশন, এতটুকু একটু মাথায় রাখবা, মোর দেন এনাফ। ওকে, এবার আসো আমাদের সবার ফেভারিট বেগম রোকেয়া। বেগম রোকেয়াকে কি বলা হয়? মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, বাঙালি নারী জাগরণের অগ্রদূত। সো এটা হচ্ছে তোমার বিউপিতে আসার মতো কোশ্চেন, যে হু ইজ কল্ড তোমার এই টাইপের আর কি, যে বাঙালি নারী জাগরণের অগ্রদূত, এটাকে ইংলিশে তারা কনভার্ট করে লিখে, তো দেন কোশ্চেনটা করে।
তো এটার অ্যান্সার হবে বেগম রোকেয়া। ঠিক আছে। আর এই বেগম রোকেয়া যে মুসলিম নারী জাগরণের মানে অগ্রদূত, বা তোমার তাদের মুক্তির জন্য আন্দোলন করছে, বা তার লেখালেখির মধ্যে নারীদেরকে নিয়ে ছিল। তো ওইটা তো সবাই জানে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষজনই জানে। বাট আমি একটা জিনিস দেখে খুব সারপ্রাইজ হয়েছিলাম। ওই যে ইদানিং দেখো না যে ফেসবুকে বা ইউটিউবে কিছু ভিডিও আসে, কোশ্চেন করে হঠাৎ করে, যে আজকে বলেন আজকে কি দিবস, ওই দিবস এই দিবস, বা শহীদ দিবসের ইংরেজি কি। তো ঠিক আছে, একবার দেখলাম ওই যে একটু ইয়ে করে, চাবি টাইপের একটা মেয়ে, আই ডোন্ট নো ওর নাম কি, ওরে জিজ্ঞেস করছিল, মেবি জিজ্ঞেস করছিল ওই যে ক্রিকেট নিয়ে কথাবার্তা বলে না, ওই মেবি জিজ্ঞাসা করছিল যে নারী জাগরণে অগ্রদূত কে। তো ও কিন্তু পারে না, ওই অ্যান্সার দিচ্ছে যে কি, শেখ হাসিনা। একে তো পারে না, তো চুপ থাকবে, বাট অ্যান্সার দিছে আবার ভুল অ্যান্সার। তো ডাবল মিস্টেক যাকে বলে, এই আর কি। এরপর দেখো যে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা, এই একই কথা, এই তার সম্পর্কে পরিচিতি। আর বেগম রোকেয়াকে তো সবাই চিনো, বাট তার পাশে যে লোকটা আছে, এই লোকটাকে বলতে পারবা, যার কাঁধে হাত দিয়ে রাখছে? গেস করে বলো, কে হইতে পারে? রাইট, এটা হচ্ছে সৈয়দ সাখাওয়াত হোসেন। মানে তার ইন্সপিরেশন বলতে পারো, বা ইয়ে সাপোর্ট তো দরকার হয়, তাই না? তো তার লাইফের সাপোর্ট হচ্ছে ইনি। আর এই জন্যই বেগম রোকেয়ার পুরো নামের সাথে ওই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলে আর কি, তার নামের সাথে মিল করে। বাট বেগম রোকেয়ার যে ইয়ে নাম আর কি, সেটা দেখবে একটু পরে আছে। তার যে প্রকৃত নাম সেটা হচ্ছে রোকেয়া খাতুন। বৈবাহিক সূত্রে রোকেয়া সাখাওয়াত হোসেন আর কি তাকে ডাকা হয়। এরপর আসো যে জন্ম 1880 সালের 9 ডিসেম্বর। বলে রাখতেছি, বেগম রোকেয়ার জন্ম মৃত্যু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বিশেষ করে তারিখটা, যে 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। আর প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। বৈবাহিক সূত্রে তাকে বেগম মানে রোকেয়া সাখাওয়াত হোসেন ডাকা হয়। তিনি মিসেস আর এস হোসেন নামে লিখতেন। ওই আর এস হোসেন মানে কি, রোকেয়া সাখাওয়াত হোসেন। তো একটা ব্যাপার ছিল, তার হাজবেন্ডের সাপোর্ট বলো, বা অবশ্য ওই সময় নারীদের আহ, যে প্রেক্ষাপটটা ছিল, সেই তুলনায় হাজবেন্ডের সাপোর্ট ছাড়া সে আসলে এত ভালো কিছু করতে পারতো না। সো হ্যাটস অফ আর কি। এরপর দেখো যে জন্ম মৃত্যু একই তারিখে হয়, 9 ডিসেম্বর। আর ওই জন্য এই 9 ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। তো এটা পরীক্ষা আসছিল অনেকবার, রোকেয়া দিবস কবে বা 9 ডিসেম্বর কি দিবস। তো এটা হচ্ছে মনে রাখবা তোমরা, কারণ তার জন্ম এবং মৃত্যু একই ডেটে, 9 ডিসেম্বর। এবার আসলে যে তার প্রবন্ধ গ্রন্থ এবং উপন্যাস, একটা কথা বলে রাখি, এইখানে কোনটা কি এটা খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে যে কোশ্চেনটা আসে তার কিন্তু বেশি না। এই মতিচুর একটা, পদ্মরাগ একটা, অবরোধ বাসিনী একটা, সুলতানাস ড্রিম একটা, এই চারটাই শুধু তোমাদেরকে মনে রাখতে হবে, এর চেয়ে বেশি না। বাট এখানে একটা জায়গায় ট্রিক্স দিয়ে কোশ্চেন করে। কোশ্চেন করে কি জানো, যে নিচের কোনটি তোমার বেগম রোকেয়ার উপন্যাস, বা নিচের কোনটি বেগম রোকেয়ার প্রবন্ধ গ্রন্থ। তখন অপশনে কিভাবে দেয় দেখো, যখন যদি বলে যে নিচের কোনটি বেগম রোকেয়ার উপন্যাস, অপশনে দিবে এরকম যে মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, আর একটা দিবে হচ্ছে ধরো অন্য একটা। তো সবাই মতিচুর, অবরোধবাসিনী যে বেগম রোকেয়া, বা পদ্মরাগ যে বেগম রোকেয়া লিখছে, এটা সবাই জানে। হ্যাঁ, কিন্তু তারা চুজ করতে পারে না যে উপন্যাস কোনটা অ্যাকচুয়ালি এর মধ্যে। তো ওই জিনিসটা খেয়াল রাখবা, যে মতিচুর আর অবরোধ বাসিনী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বারবার বলতেছি, এটা টোটাস্থ করে রাখবা, আলাদা ভাবে দরকার হইলে খাতায় লিখে লিখে মনে রাখতে হইলে মনে রাখতে হবে, যে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে দুইটা, মতিচুর আর অবরোধ বাসিনী। আর উপন্যাস হচ্ছে পদ্মরাগ আর সুলতানাস ড্রিম, এই দুইটা। ঠিক আছে। আর দেখো তিনি কিন্তু ইংরেজি ভাষায় যেহেতু সুলতানাস ড্রিম লিখছে, দ্যাটস ওয়াই তিনি কিন্তু ডায়াসপোরা রাইটারের একজন। ডায়াসপোরা রাইটার, বলবো যে ভাইয়া ডায়াসপোরা রাইটার আবার কি? ডায়াসপোরা রাইটার হচ্ছে তোমার কেন ইম্পর্টেন্ট, এটা জাহাঙ্গীরনগরের আসার মতো কোশ্চেন আর কি। যেমন তাহমিমা আনম একজন, তারপর মনিকা আলী একজন, এরা হচ্ছে ডায়াসপোরা রাইটার। তো এদের ডিটেলসটা আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? যেমন তাহমিমা আনম মেবি, তারপর হচ্ছে মনিকা আলী। মনিকা আলী লিখছে মেবি ব্রিকলেন, আর তাহমিমা আনম লিখছে গুড মুসলিম। গুড মুসলিম বইটা উনি লিখছে। ওনারা বাংলাদেশে বাট থাকে বিদেশে, এই জন্য বিদেশি ভাষা লিখে, বাট সেগুলো অনেক বেশি ইয়ে হইতেছে আর কি, প্রমিনেন্ট হইতেছে, দ্যাটস এদের ইনফরমেশন গুলো জানা জরুরি। আর এখান থেকে এই চারটাই মনে রাখবা, জাস্ট আলাদাভাবে কোনটা কি সেটাও একটু জানা জরুরি, কারণ কোশ্চেন এভাবে আসে। তো এই পর্যন্তই ছিল এই কবি পরিচিতির ডিটেলস। এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবা গ্রুপে। আর যদি তাদের সম্পর্কে কোনো কিছুর ইনকোয়ারি থাকে
তিনজন, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলভ করতে দেখবা তখন দেখবা যে কিছু হয়তো প্রবলেম ফেস করো, তো ওইটা নিয়ে গ্রুপে ডিসকাস করবা, ঠিক আছে? যে কোনো টপিক পড়ার পরে অবশ্যই কোশ্চেন ব্যাংক দেখে সেটা থেকে যত ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে ওইগুলো একটু দেখে ফেললে তোমার ধরো পারফেক্ট একটা প্রিপারেশন হয়। আদারওয়াইজ পড়া তো হয় কিন্তু প্র্যাকটিসটা হয় না। প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি দেখবা যে পারো আর পারছি দুইটার মধ্যে পার্থক্য আছে। বলে না যে অনেকে যে আমি পারি, আরেকটা কথা হচ্ছে আমি পারছি। সো বি দা সেকেন্ড গাই, ওকে? যে পেরে পায়রা দেখা দাও, তারপরে হচ্ছে বড় কথা। এখন আসো ম্যাথ ক্লাসে। ম্যাথ সেদিন মেবি 30 পর্যন্ত করাইছিলাম।